আজ আমরা কথা বলবো পার্সোনাল ফাইন্যান্স জগতের সবচেয়ে জনপ্রিয় এবং আলোচিত বইগুলোর একটি নিয়ে, রিচ ড্যাড পুয়ার ড্যাড, লেখক রবার্ট কে কিওসাকি। এই বইটি শুধু টাকা আয় করার বই না, এটা শুধু সেভিংসেরও বই না, এটা মূলত টাকা সম্পর্কে মানুষের মাইন্ডসেট বদলে দেওয়ার বই। আমরা ছোটবেলা থেকে সাধারণত কি শিখি? ভালো করে পড়াশোনা করো, ভালো চাকরি পাও, নিরাপদ জীবন বেছে নাও, কঠোর পরিশ্রম করো, বেতন পেলে খরচ চালাও আর ভবিষ্যতের জন্য একটু একটু করে জমাও। এই ট্রেডিশনাল অ্যাডভাইস খারাপ না, কিন্তু রবার্ট কিওসাকি বলেন এই অ্যাডভাইস অনেক সময় মানুষকে ফাইন্যান্সিয়ালি সিকিউর না করে বরং এক ধরনের এন্ডলেস র্যাট রেসের মধ্যে আটকে রাখে। এই বইয়ের মূল শক্তি হল এটা আমাদের শেখায় টাকার জন্য কাজ করা আর টাকা দিয়ে আমাদের জন্য কাজ করানো এই দুই জিনিস এক না। এখানেই রিচ মাইন্ডসেট আর পুয়ার মাইন্ডসেটের পার্থক্য তৈরি হয়। দুই বাবার গল্প। বইটির স্ট্রাকচার খুব ইন্টারেস্টিং। লেখক তার জীবনের দুইজন ফাদার ফিগারের কথা বলেন। একজন তার নিজের বাবা, হাইলি এডুকেটেড, হার্ডওয়ার্কিং, রেসপেক্টেড, বাট ফাইন্যান্সিয়ালি স্ট্রাগলিং। এই মানুষটিকে তিনি বলেন পুয়ার ড্যাড। আরেকজন ছিলেন তার বন্ধুর বাবা, কম ফর্মাল এডুকেশন ছিল, কিন্তু বিজনেস, মানি, ইনভেস্টমেন্ট আর ওয়েলথ বিল্ডিং সম্পর্কে প্র্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং ছিল। তাকে তিনি বলেন রিচ ড্যাড। এখানে পুয়ার আর রিচ শুধু টাকার পরিমাণের কথা না, এটা মাইন্ডসেটের কথা। একজন শিখিয়েছেন নিরাপদ চাকরি, ডিগ্রি, সিকিউরিটি আর স্টেডি ইনকামের পথ। অন্যজন শিখিয়েছেন অ্যাসেটস, ক্যাশ ফ্লো, ওনারশিপ, এন্টারপ্রেনারশিপ, রিস্ক আন্ডারস্ট্যান্ডিং আর ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স। এই দুই বাবার অ্যাডভাইস একেবারে আলাদা ছিল, আর লেখক সেই কন্ট্রাস্টের মাধ্যমেই বইয়ের লেসেন্স তৈরি করেছেন। লেসন 1, দ্য রিচ ডোন্ট ওয়ার্ক ফর মানি। বইটির প্রথম এবং সবচেয়ে ফেমাস লেসন হল দ্য রিচ ডোন্ট ওয়ার্ক ফর মানি। এটা শুনে প্রথমে অদ্ভুত লাগতে পারে, কারণ আমরা তো সবাই টাকা পাওয়ার জন্যই কাজ করি। কিন্তু কিওসাকি যা বলতে চান তা হল গরিব ও মিডল ক্লাস মানুষ অনেক সময় লাইফের বেশিরভাগ সময় স্পেন্ড করে পে চেকের পেছনে। তারা স্যালারি আর্ন করে, তারপর বিলস দেয়, খরচ মেটায়, আবার মাস শেষে নতুন স্যালারির অপেক্ষা করে। এভাবে ইনকাম আসে আবার বেরিয়েও যায়, জীবন চলে, কিন্তু ফ্রিডম আসে না। অন্যদিকে রিচ মাইন্ডসেট কি করে? তারা শুধু ইনকাম আর্ন করে না, তারা চেষ্টা করে ইনকাম প্রডিউসিং অ্যাসেট তৈরি করতে, অর্থাৎ এমন কিছু গড়ে তোলে বা কেনে যা ফিউচারে তাদের জন্য নিয়মিত টাকা জেনারেট করবে, যেমন বিজনেস, ইনভেস্টমেন্ট, রেন্টাল প্রপার্টি, স্টকস, ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা এমন কোনো সিস্টেম যা ওনারের ডিরেক্ট টাইম ছাড়াই ইনকাম তৈরি করতে পারে। এখানে মূল মেসেজ হল, যদি তুমি সারা জীবন শুধু নিজের টাইমের বিনিময়ে টাকা আর্ন করো, তাহলে তোমার ইনকাম সব সময় তোমার উপস্থিতির ওপর ডিপেন্ড করবে। কিন্তু যদি তুমি অ্যাসেট বিল্ড করো, তাহলে এক সময় টাকাও তোমার জন্য কাজ করতে শুরু করতে পারে। ফিয়ার অ্যান্ড গ্রিড, মানুষের মানি ট্র্যাপ। রবার্ট কিওসাকি বলেন অনেক মানুষ ফাইন্যান্সিয়াল স্ট্রাগলে থাকে মেইনলি দুইটি ইমোশনের কারণে। ফিয়ার মানে টাকা না থাকার ভয়, বিল দিতে না পারার ভয়, জব হারানোর ভয়, নিরাপত্তা হারানোর ভয়। এই ফিয়ার মানুষকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে যেখানে সে শুধু শর্ট টার্ম সিকিউরিটি দেখে। তারপর যখন স্যালারি আসে, তখন গ্রিড কাজ করে। মানুষ ভাবে এবার একটু ভালো ফোন নিই, নতুন গাড়ি নিই, বড় বাড়ি নিই, আরও লাইফস্টাইল বাড়াই। ফলে কি হয়? ইনকাম বাড়লেও এক্সপেন্সেস বাড়ে। মানুষ ভাবে সে উন্নতি করছে, কিন্তু আসলে লায়াবিলিটিস বাড়িয়ে নিজেকে আরও টাই করে ফেলছে। এই সাইকেলটাই বইতে র্যাট রেস হিসেবে দেখানো হয়েছে, অর্থাৎ কাজ করো, স্যালারি পাও, খরচ বাড়াও, লোন বাড়াও, আরও কাজ করো, আরও টেনশন নাও, আবার স্যালারির ওপর ডিপেন্ড করো। বইটি বলে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে হলে এই ইমোশনাল ট্র্যাপ চিনতে হবে। লেসন 2, ওয়াই টিচ ফাইন্যান্সিয়াল লিটারেসি। কিওসাকির মতে স্কুল আমাদের অনেক কিছু শেখায়, কিন্তু টাকা সম্পর্কে সবচেয়ে দরকারি বিষয়গুলো শেখায় না। আমরা ম্যাথমেটিক্স শিখি, হিস্ট্রি শিখি, সায়েন্স শিখি, কিন্তু পার্সোনাল ফাইন্যান্স,
ট্যাক্সেস, অ্যাসেটস, লায়াবিলিটিজ, ইনভেস্টিং, ক্যাশ ফ্লো এসব খুব কমই শিখি। ফলে অনেক এডুকেটেড মানুষও ফাইন্যান্সিয়ালি কনফিউজড থাকতে পারে। এই বইয়ের বড় শিক্ষা হল ফাইন্যান্সিয়াল লিটারেসি ইজ এসেনশিয়াল। এখানে ফাইন্যান্সিয়াল লিটারেসি মানে শুধু টাকা গোনা না, এটা হলো টাকা কিভাবে ফ্লো করে, কোথা থেকে আসে, কোথায় যায়, কোনটা অ্যাসেট, কোনটা লায়াবিলিটি, কিভাবে ক্যাশ ফ্লো তৈরি হয়, এসব বোঝা। কিওসাকি বলেন, মানুষ অনেক সময় বেশি ইনকাম আর্ন করার চেষ্টা করে, কিন্তু ইনকাম ইনক্রিজের চেয়েও ইম্পর্ট্যান্ট হলো মানি ম্যানেজমেন্ট আর অ্যাসেট বিল্ডিং বোঝা। কারণ তুমি যতই ইনকাম আর্ন করো না কেন, যদি তুমি অ্যাসেটস আর লায়াবিলিটিজের পার্থক্য না বোঝো, তাহলে ওয়েলথ বিল্ড করা কঠিন। লেসন 3, মাইন্ড ইয়োর ওন বিজনেস। বইকির আরেকটি স্ট্রং লেসন হল মাইন্ড ইয়োর ওন বিজনেস। এখানে বিজনেস বলতে শুধু কোম্পানি খোলা বোঝানো হয়নি। এখানে বলা হয়েছে, যদিও তুমি চাকরি করো, তবুও তোমার ফোকাস শুধু এমপ্লয়ারের বিজনেসে না থেকে নিজের অ্যাসেট কলাম বিল্ড করার দিকে থাকা উচিত। মানে দিনে জব করতে পারো, কিন্তু ধীরে ধীরে সাইডে এমন কিছু বিল্ড করো যা ফিউচার ওয়েলথ তৈরি করবে। এটা হতে পারে স্মল ইনভেস্টমেন্ট, রেন্টাল ইনকাম, আ সাইড বিজনেস, কন্টেন্ট ক্রিয়েশন উইথ মনিটাইজেশন, স্টকস, আ স্কিল বেসড সার্ভিস বা অন্য কোনো ওনারশিপ বেসড সিস্টেম। এখানে এই লেসনের মূল কথা হলো, তুমি যদি শুধু অন্যের সিস্টেম চালাতে সাহায্য করো আর নিজের ফাইন্যান্সিয়াল ফাউন্ডেশন বিল্ড না করো, তাহলে দীর্ঘমেয়াদে ইন্ডিপেন্ডেন্স পাওয়া কঠিন হতে পারে। অ্যাসেট ভার্সেস লায়াবিলিটি বইটির সবচেয়ে ফেমাস ধারণা। এখন আসি বইটির সবচেয়ে বিখ্যাত ধারণায়, অ্যাসেট এবং লায়াবিলিটির পার্থক্য। কিওসাকি খুব সিম্পল ডেফিনিশন দেন, অ্যাসেট পুটস মানি ইন ইয়োর পকেট, লায়াবিলিটি টেকস মানি আউট অফ ইয়োর পকেট। বাংলায়, যা তোমার পকেটে টাকা ঢোকায় সেটা অ্যাসেট, যা তোমার পকেট থেকে টাকা বের করে সেটা লায়াবিলিটি। এই ডেফিনিশন খুব পাওয়ারফুল, কারণ এটি মানুষকে ফ্ল্যাশি অ্যাপিয়ারেন্সের বদলে ক্যাশ ফ্লো দিয়ে জিনিস বিচার করতে শেখায়। যেমন অনেক মানুষ নিজের হাউসকে অ্যাসেট ভাবে, কিন্তু কিওসাকি বলেন, যদি সেই হাউস শুধু মর্টগেজ, মেইনটেনেন্স, ট্যাক্স, রিপেয়ার, ইউটিলিটি এসবের মাধ্যমে তোমার পকেট থেকে টাকা বের করে এবং ক্যাশ ফ্লো জেনারেট না করে, তাহলে সেটা লাইফস্টাইল অ্যাসেট হতে পারে, কিন্তু স্ট্রিক্ট সেন্সে ওয়েলথ বিল্ডিং অ্যাসেট নাও হতে পারে। অন্যদিকে, যদি কোনো প্রপার্টি রেন্ট জেনারেট করে, তাহলে সেটা অ্যাসেট হতে পারে। এখানে তিনি আমাদের শেখান, বাইরে দেখতে এক্সপেন্সিভ কিছু সব সময় অ্যাসেট না। অনেক সময় ফ্ল্যাশি লাইফস্টাইলই ফাইন্যান্সিয়াল বার্ডেন হয়ে দাঁড়ায়। তাই ওয়েলথ বিল্ড করতে চাইলে সিম্পল রুল হল, বাই অ্যাসেটস, রিডিউস লায়াবিলিটিজ। লেসন 4, দ্য হিস্ট্রি অফ ট্যাক্সেস অ্যান্ড দ্য পাওয়ার অফ কর্পোরেশনস। বইয়ের একটা অংশ ট্যাক্সেস আর কর্পোরেশনস নিয়েও আলোচনা করে। কিওসাকি বোঝাতে চান, ধনী মানুষরা শুধু বেশি টাকা আর্ন করে না, তারা সিস্টেমটাও বেটার বোঝে। তারা জানে ট্যাক্সেশন কিভাবে কাজ করে, বিজনেস স্ট্রাকচারের সুবিধা কী, কোন খরচ কিভাবে ট্রিট হয়, কিভাবে মানি ফ্লো অপটিমাইজ করা যায়। এখানে মূল টেকঅ্যাওয়ে হলো, ফাইন্যান্সিয়াল এডুকেশন শুধু আর্নিং পর্যন্ত সীমাবদ্ধ না, তোমাকে সিস্টেম, রুলস, ইনসেন্টিভস আর স্ট্রাকচারও বুঝতে হবে। যারা সিস্টেম বেটার বোঝে, তারা অনেক সময় একই ইনকাম থেকেও বেটার আউটকাম পায়। লেসন 5, দ্য রিচ ইনভেন্ট মানি। এই লেসনের মানে হল, রিচ মাইন্ডসেট অপরচুনিটি দেখে, যেখানে অ্যাভারেজ মাইন্ডসেট প্রবলেম দেখে। কিওসাকি বলেন, অনেক মানুষ বলে, আমার কাছে টাকা নেই তাই আমি কিছু করতে পারি না, কিন্তু রিচ মাইন্ডসেট বলে, আমি কিভাবে অপরচুনিটি ক্রিয়েট করতে পারি। এখানে ইনভেন্ট মানি বলতে লিটারেলি টাকা বানানো না, এখানে বোঝানো হয়েছে ক্রিয়েটিভিটি, ডিল মেকিং, অবজারভেশন, ফাইন্যান্সিয়াল নলেজ এবং কারেজ দিয়ে ওয়েলথ অপরচুনিটি তৈরি করা। অর্থাৎ, যে মানুষ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপ করে, সে মার্কেটের ভেতরে এমন সুযোগ দেখতে পারে যা অন্যরা দেখে না। এখানে কারেজও দরকার, কারণ অনেক সময় অপরচুনিটি চোখের সামনে থাকলেও ফিয়ারের কারণে মানুষ অ্যাকশন নেয় না। এই বইয়ের টোন অনেক জায়গায় বোল্ড, কারণ এটি মানুষকে কমফর্ট জোন থেকে বের হতে পুশ করে। ক্রিটিসিজম অ্যান্ড কশন। এখানে ব্যালেন্সড ভাগে একটা কথা বলা দরকার। এই বই খুব ইন্সপায়ারিং, কিন্তু এটাকে ব্লাইন্ডলি ফলো করা উচিত না, কারণ রিয়েল ইনভেস্টমেন্ট, বিজনেস, প্রপার্টি, এন্টারপ্রেনারশিপ এসবের সঙ্গে রিস্ক জড়িত। সব মার্কেট সেম না,
সব মানুষের সিচুয়েশন সেম না। তাই এই বইয়ের সবচেয়ে ভ্যালুয়েবল দিক হল মাইন্ডসেট শিফট আর ফাইন্যান্সিয়াল লিটারেসিজ লেসন। কোনো স্পেসিফিক ডিল ব্লাইন্ডলি কপি করা না। অর্থাৎ এটা তোমাকে কোয়েশ্চেন করতে শেখায়, আমি কিভাবে টাকা দেখি, আমি কি অ্যাসেট বিল্ড করছি, আমি কি শুধু ইনকাম আর্ন করছি নাকি ক্যাশ ফ্লো সিস্টেম তৈরি করছি, আমি কি অ্যাপিয়ারেন্সের পেছনে ছুটছি নাকি রিয়েল ফ্রিডমের দিকে যাচ্ছি। আজকের সময়ে এই বইয়ের রেলেভেন্স, আজকের পৃথিবীতে এই বইয়ের রেলেভেন্স এখনও অনেক, কারণ এখন ইনকাম সোর্স ডাইভার্সিফাই করার সুযোগও বেড়ে গেছে। অনলাইন বিজনেস, ফ্রিল্যান্সিং, ডিজিটাল প্রোডাক্টস, ইনভেস্টিং, কন্টেন্ট মনিটাইজেশন, স্কিল বেসড ইনকাম, অনেক পথ আছে। একই সঙ্গে লাইফস্টাইল ইনফ্লেশনও বেড়ে গেছে। মানুষ এখন খুব সহজেই ইএমআই, লোন, সাবস্ক্রিপশন, শো অফ স্পেন্ডিংয়ের মধ্যে ঢুকে যায়। এই জায়গায় রিচ ড্যাড পুয়ার ড্যাড আজও রিমাইন্ডার হিসেবে কাজ করে। আর্ন বাট অলসো লার্ন, স্পেন্ড বাট অলসো থিঙ্ক, ওয়ার্ক বাট অলসো বিল্ড, লিভ বাট অলসো ইনভেস্ট। বইটির বড় বড় মূল শিক্ষা একসাথে। এখন পুরো বইয়ের মেইন লেসেন্স খুব সহজভাবে একসাথে বলি। প্রথমত, শুধু স্যালারির জন্য কাজ করলে ফাইন্যান্সিয়াল ফ্রিডম আসা কঠিন। দ্বিতীয়ত, ফাইন্যান্সিয়াল লিটারেসি ছাড়া ইনকাম অ্যালোন এনাফ না। তৃতীয়ত, অ্যাসেট আর লায়াবিলিটির ডিফারেন্স বুঝতে হবে। চতুর্থত, নিজের অ্যাসেট কলম বিল্ড করতে হবে। পঞ্চমত, ফিয়ার অ্যান্ড গ্রিড, এই দুই ইমোশন মানি ডিসিশনকে কন্ট্রোল করে, তাই এগুলো চিনতে হবে। ষষ্ঠত, শুধু কাজ না, শেখার জন্যও কাজ করতে হবে। সপ্তমত, ওয়েলথ বিল্ড করতে মাইন্ডসেট শিফট দরকার। উপসংহার: রিচ ড্যাড পুয়ার ড্যাড এমন একটি বই যা আমাদের টাকা সম্পর্কে ট্রেডিশনাল চিন্তাকে চ্যালেঞ্জ করে। এটা বলে, দরিদ্রতা শুধু ইনকামের সমস্যা না, অনেক সময় মাইন্ডসেটের সমস্যা। আবার ওয়েলথ শুধু হাই স্যালারি না, অনেক সময় স্মার্ট স্ট্রাকচার, ফাইন্যান্সিয়াল নলেজ অ্যান্ড ডিসিপ্লিনড অ্যাসেট বিল্ডিংয়ের ফল। এই বইয়ের সবচেয়ে বড় শক্তি হলো এটা মানুষকে টাকা নিয়ে ভাবতে বাধ্য করে, নিজের ফাইন্যান্সিয়াল লাইফকে নতুনভাবে দেখতে বাধ্য করে। এটা আনকমফোর্টেবল কোয়েশ্চেন তোলে, কিন্তু সেই প্রশ্নই গ্রোথের শুরু হতে পারে। তুমি হয়তো আজ চাকরি করছো, তাতে কোনো সমস্যা নেই। তুমি হয়তো এখনও ওয়েলদি না, তাতেও সমস্যা নেই। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি আজ থেকেই ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স বিল্ড করছো? তুমি কি আজ থেকেই অ্যাসেট সম্পর্কে ভাবছো? তুমি কি আজ থেকেই এমন ডিসিশনস নিচ্ছ যা ফিউচারে তোমাকে মোর ফ্রি করবে? কারণ শেষ পর্যন্ত ওয়েলথ অনেক সময় ইনকাম দিয়ে শুরু হলেও ফ্রিডম আসে স্ট্রাকচার, হ্যাবিট, নলেজ অ্যান্ড মাইন্ডসেট থেকে। আর রিচ ড্যাড পুয়ার ড্যাড আমাদের ঠিক সেই জায়গাটাই দেখতে শেখায়।